আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের ক্লাসের টপিক কি? আমাদের ক্লাসের টপিক হচ্ছে টোটাল বডি ফ্লুইড। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এখান থেকে ভাইভাতেও জিজ্ঞেস করবে এবং এখান থেকে রিটেন কোয়েশ্চেনও আসবে। সো ক্লাসটা ভালো করে নাও, সুন্দর করে নোট করতে হলে নোট করে নাও, আর বই দাগাতে হলে দাগাইয়ে ফেলো। তো আসো আমরা শুরু করি। প্রথমে আসো বডি ফ্লুইড। বডি ফ্লুইড জিনিসটা কি? দেখো, দ্য ফ্লুইড present in different compartment of the body is known as body fluid। মানে আমাদের শরীরে বিভিন্ন কম্পার্টমেন্ট আছে, বিভিন্ন জায়গা আছে। সেই জায়গাতে যে ফ্লুইডগুলো প্রেজেন্ট থাকে সেই ফ্লুইডগুলোকে আমরা কি বলি? বডি ফ্লুইড বলি। আর এই প্রত্যেকটা কম্পার্টমেন্ট মানে আমাদের শরীরের প্রত্যেকটা কম্পার্টমেন্টে যতগুলা কম্পার্টমেন্ট আছে সবগুলাতে যতটুকু পানি আছে বা ফ্লুইড আছে সেই সব ফ্লুইডকে একসাথে আমরা কি বলতেছি? টোটাল বডি ফ্লুইড। এটার পরিমাণ আমাদেরকে জিজ্ঞেস করবে। তো আমাদেরকে জিজ্ঞেস করবে যে একজন 70 কেজি ওজনের মানুষকে যদি আমি আদর্শ হিসেবে কল্পনা করি, তাহলে সেই 70 কেজি ওজনের মানুষের বডি ওয়েটের 60% হচ্ছে কি? তার টোটাল বডি ফ্লুইড। তাহলে একজন 70 কেজি মানুষের ওজনের 60% হচ্ছে তার টোটাল বডি ফ্লুইডের পরিমাণ। ঠিক আছে? তোমাকে জিজ্ঞেস করবে একজন 70 কেজি মানুষের ওজনের কত পার্সেন্ট হচ্ছে তার টোটাল বডি ফ্লুইড? উত্তর হচ্ছে 60%। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বাট এটা কিন্তু ইজি হলেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে রিটেন কোয়েশ্চেনও আসবে, ভাইভা কোয়েশ্চেনও আসবে। সো এটা একটা ইনফিনিটি স্টার একটা টপিক। আর এখান থেকে ভুল করা যাবে না, কারণ এগুলো খুবই বেসিক কোয়েশ্চেন। এগুলো সবাই পারবে, তোমার থেকেও পারতে হবে। তো আসো, আমাদের টপিকের নাম কি? টোটাল বডি ফ্লুইড। টোটাল বডি ফ্লুইড। আচ্ছা, আমাদের বডি ফ্লুইড জিনিসটা কি আগে সেটা জানতে হবে। বডি ফ্লুইড মানে হচ্ছে আমাদের শরীরে যে ফ্লুইডটা থাকে সেটাই হচ্ছে বডি ফ্লুইড। আমাদের শরীরে বিভিন্ন কম্পার্টমেন্ট থাকে। সেই কম্পার্টমেন্টে ভিন্ন ভিন্ন কম্পার্টমেন্টে যে ফ্লুইডগুলো থাকে সেগুলোকে আমরা কি বলতেছি? বডি ফ্লুইড বলতেছি। আর সব কম্পার্টমেন্টের ফ্লুইড যদি যোগ করি আর টোটাল হিসাব করি তখন সেটাকে আমরা কি বলবো? টোটাল বডি ফ্লুইড বলবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তো এখন তোমাকে জিজ্ঞেস করবে যে আমি যদি একজন মানুষের বডি ওয়েট 70 কেজি বলি, তাহলে তুমি তার শরীরে কতটুকু টিবিএফ তথা টোটাল বডি ফ্লুইড পাবা? উত্তর হচ্ছে তার বডি ওয়েটের মানে 70 কেজি এটা হচ্ছে তার বডি ওয়েট। সেই বডি ওয়েটের 60% হচ্ছে তার কি থাকবে? টোটাল বডি ফ্লুইড থাকবে। আমি আবার বলতেছি, একজন 70 কেজি মানুষের টোটাল বডি ওয়েটের 60% হচ্ছে টোটাল বডি ফ্লুইড। ঠিক আছে? আর ওইটাকে যদি আমরা ভালো করে ক্যালকুলেশন করি তাহলে কত কত লিটার আসবে? 42 লিটার। 42 লিটার। এই ইনফরমেশনটা ভুল করা যাবে না। এই ইনফরমেশন কি করা যাবে না? ভুল করা যাবে না। এবার চলে আসো, টোটাল বডি ফ্লুইডকে আমরা একটু ভাগ করি। দেখো, টোটাল বডি ফ্লুইডকে যদি আমরা ভাগ করি বা ক্লাসিফাই করি সেক্ষেত্রে আমরা দুইটা ক্লাসিফিকেশন পাবো। একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, যেটাকে আমরা কি বলি? ইসিএফ। আর একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, যেটাকে আমরা কি বলি? আইসিএফ। আচ্ছা, তো এক্সট্রা সেলুলার ফ্লুইড, এক্সট্রা। তো দেখো, এগুলো হচ্ছে সেল। তো সেলের বাইরে যে ফ্লুইডগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই ফ্লুইড, এই যে ডট 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 দেওয়া, এগুলো হচ্ছে ফ্লুইড। তো এই এই জিনিসগুলোকে আমরা কি বলতেছি? এক্সট্রা সেলুলার ফ্লুইড। যেগুলো সেলের বাইরে আছে সেগুলোকে আমরা বলতেছি এক্সট্রা সেলুলার ফ্লুইড। দ্য ফ্লুইড দ্যাট অকুপাই আউটসাইড দ্য সেল। ফ্লুইড যারা কোথায় থাকে? সেলের বাইরে থাকে, আউটসাইড দ্য সেল, তাদেরকে আমরা বলতেছি এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাহলে 42 লিটারের মধ্যে কত লিটার? 14 লিটার। 14 লিটার হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এবার চলে আসো ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইন্ট্রাসেলুলার ফ্লুইড হচ্ছে অবভিয়াসলি নামেই বংশের পরিচয়। ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেলের মধ্যে যে ফ্লুইডগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তো দ্য ফ্লুইড দ্যাট অকুপাই ইনসাইড দ্য সেল, যে সেলের ভেতরে যে ফ্লুইডগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো? ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আর 42 লিটারের মধ্যে আইসিএফ তথা ইন্ট্রাসেলুলার ফ্লুইড কতটুকু থাকবে? 28 লিটার। আশা করি পারবা। এবার চলে আসো, দেখো আইসিএফ এর আর কোনো ক্লাসিফিকেশন নাই, এটা এখানেই শেষ। আমরা ইসিএফ নিয়ে আলোচনা করবো এবার। খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হতে যাচ্ছে। প্রথমে আসো ইসিএফ এর ক্লাসিফিকেশন।
ইসিএফ কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে দুইটা ভাগে ভাগ করলাম, ঠিক আছে। এখন দেখো প্লাজমা কি। এই দেখো ভ্যাসেল, এটা কি ভ্যাসেল, ভ্যাসেলের মধ্যে যে ফ্লুইডগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি, প্লাজমা বলি। তাহলে ইনসাইড দ্য ভাস্কুলার সিস্টেম, the fluid that present inside the vascular system is known as plasma. এটার পরিমাণ কত আমাদেরকে জিজ্ঞেস করবে, উত্তর হচ্ছে 3.5 লিটার। 3.5 লিটার পারতে হবে এগুলা। এবার আসো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আরেকটা ক্লাসিফিকেশন কি, ইসিএফ এর আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কতটুকু থাকে আমাদের শরীরে, 10.5 অথবা 11 লিটার থাকে। তো এখন এই ফ্লুইডের ডেফিনেশনটা কি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে সেই ফ্লুইড যেগুলো প্রেজেন্ট থাকবে আউটসাইড দ্য ভাস্কুলার অ্যান্ড লিম্ফ সিস্টেম বা লিম্ফেটিক সিস্টেম, এই দুইটা সিস্টেমের বাইরে থাকবে কিন্তু সেলের মাঝখানে থাকবে, বাট প্রেজেন্ট ইন বিটুইন দ্য সেল। তাহলে the fluid that present outside the vascular system and lymphatic system but present between the cell is known as interstitial fluid. তাহলে দেখো এই সেল এই সেলগুলার কি মাঝখানে আমরা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডকে পাবো, কিন্তু ওই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডকে আমরা কোথায় পাবো না, এই ভেসেলে পাবো না এবং লিম্ফে পাবো না। লিম্ফ ভেসেল হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি অবভিয়াসলি ব্লাড ভেসেল। সো ব্লাড ভেসেল এবং লিম্ফ ভেসেল, ভাস্কুলার সিস্টেম, লিম্ফেটিক সিস্টেমে আমরা ইন্টারস্টিশিয়াল ফ্লুইডকে পাবো না। আমরা কোথায় পাবো, আমরা বিটুইন দ্য সেলে পাবো, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসো, এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইডটাকে আবার ক্লাসিফাই করা হয়েছে। দেখো এটাকে ক্লাসিফাই করা হয়েছে কি কি ভাগে, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল লিম্ফ ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল লিম্ফ ফ্লুইড না মনে রাখ, আমাদের কোনো কিছু জানতে হবে না, জাস্ট নামটা জানতে হবে। ফ্লুইড ইন ডেন্স কানেকটিভ টিস্যু, ফ্লুইড দ্যাট প্রেজেন্ট ইন ডেন্স কানেকটিভ টিস্যু আরেকটা ক্লাসিফিকেশন। তবে আমাদের ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন হচ্ছে এটা, ট্রান্সসেলুলার ফ্লুইড। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ট্রান্সসেলুলার ফ্লুইড। ভাইবাতে এটাই বেশিরভাগ জিজ্ঞেস করে। আর এটার পরিমাণ কত, এটার পরিমাণ হচ্ছে 1.5 লিটার বা 1 থেকে 2 লিটার বলতে পারো, 1 থেকে 1.5 লিটারও বলতে পারো, 1 থেকে 2 লিটারও বলতে পারো বা 1.5 লিটারও বলতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন ট্রান্সসেলুলার ফ্লুইড এটা কিরকম ফ্লুইড, এটা অবভিয়াসলি ইসিএফ এরই একটা পার্ট। কিসের পার্ট, ইট ইজ এ পার্ট অফ ইসিএফ। কিন্তু ইসিএফ এর পার্ট হওয়া সত্ত্বেও এটা কিন্তু ইসিএফ থেকে কি থাকবে, বাট সেপারেটেড ফ্রম ইসিএফ, ইসিএফ থেকেই সেপারেটেড থাকবে, ইসিএফ থেকেই সেপারেটেড থাকবে। কিসের মাধ্যমে সেপারেটেড থাকবে ইসিএফ থেকে, উত্তর হচ্ছে একটা এপিথেলিয়াল লাইনিং এর মাধ্যমে সেপারেটেড থাকবে। তাহলে ট্রান্সসেলুলার ফ্লুইডের ডেফিনেশন কি, এটা হচ্ছে ইট ইজ এ ট্রান্সসেলুলার ফ্লুইড ইজ এ পার্ট অফ ECF but separated from ECF by a epithelial lining is known as ট্রান্সসেলুলার ফ্লুইড। তাহলে এক্সাম্পল কি, এক্সাম্পল দেখার আগে আমরা একটু ছবিটা দেখে নিই। দেখো এটা হচ্ছে ইসিএফ, এটা হচ্ছে আমাদের সেই লাইনিং এপিথেলিয়াম, আর এগুলো হচ্ছে সেই ট্রান্সসেলুলার ফ্লুইড। পারা যাবে তো, মোটামুটি একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। এবার আসো কোন কোন জায়গায় আমরা ট্রান্সসেলুলার ফ্লুইড পাবো। আমরা ট্রান্সসেলুলার ফ্লুইড পাবো যেমন সিএসএফ, সিএসএফ হচ্ছে একটি ট্রান্সসেলুলার ফ্লুইড। ইন্ট্রা অকুলার ফ্লুইড একটা ট্রান্সসেলুলার ফ্লুইড। যে সকল ফ্লুইড আমাদের জিআইটিতে থাকে সেগুলো হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। যে সকল ফ্লুইড প্লিউরাতে থাকে, পেরিটোনিয়াম ক্যাভিটিতে থাকে, সাইনোভিয়াল ক্যাভিটিতে থাকে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি ট্রান্সসেলুলার ফ্লুইড, ঠিক আছে। পারা যাবে তো, এই এক্সাম্পলগুলো ট্রু ফলস অথবা ইয়াতে আসবে, এসবিএ কোশ্চেন আসবে, এমসিকিউতে আর কি। সো আশা করি এগুলো পারবা তোমরা। এবার আসো এই ট্রান্সসেলুলার ফ্লুইডের ইম্পর্টেন্স কি। ট্রান্সসেলুলার ফ্লুইড হচ্ছে সেই ফ্লুইড যেটা কি করে মোটামুটি আমাদেরকে কি করবে, প্রোভাইড করবে নিউট্রিশন। কি প্রোভাইড করবে, নিউট্রিশন প্রোভাইড করবে। কি প্রোভাইড করবে, নিউট্রিশন প্রোভাইড। তার থেকেও বড় কথা, এদের মধ্যে কিছু বায়োলজিক্যাল লুব্রিক্যান্ট থাকে। কি থাকে, বায়োলজিক্যাল লুব্রিক্যান্ট। ট্রান্সসেলুলার ফ্লুইডের মধ্যে বায়োলজিক্যাল লুব্রিক্যান্ট থাকে যারা প্রিভেন্ট করবে ফ্রিকশন প্রিভেন্ট করবে। কি মেকানিক্যাল যে ফ্রিকশনটা রয়েছে সেই ফ্রিকশনটা প্রিভেন্ট করবে।
মেকানিক্যাল ইনজুরি প্রিভেন্ট করবে। তাহলে তারা নিউট্রিশন প্রোভাইড করবে সেলকে, সাথে কি প্রোভাইড করবে? একটা প্রিভেন্ট করবে ইনজুরি থেকে। ঠিক আছে, সো এই ছিল আমাদের টোটাল বডি ফ্লুইড নিয়ে কথাবার্তা। ওকে, এবার আসো আমরা দেখো কি সম্পর্কে আলোচনা করব। দেখো আমরা যে টোটাল বডি ওয়াটার পরিমাণটা বের করলাম, এই ভলিউমটা বের করার জন্য আমরা কিছু ইন্ডিকেটর ইউজ করি। এই ইন্ডিকেটরগুলো আমাদেরকে জানতে হবে। দেখো টোটাল বডি ওয়াটার বের করার জন্য দেখো ভারী পানি, ডিউটেরিয়াম টিউটেরিয়াম এগুলো আমরা ইউজ করি, সাথে অ্যান্টিপাইরিন ইউজ করি। তো এখানে তিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার আসো ইসিএফ এর ভলিউমটা বের করার জন্য আমরা মেনলি ইনুলিন, ম্যানিটল, সুক্রোজ এগুলো ইউজ করব। এছাড়াও থায়োসালফেট আছে, এরপর হচ্ছে সোডিয়াম 22 যে আইসোটোপটা আছে সেটা, এরপর হচ্ছে আয়োডিন। এটা দরকার নেই, এটা মনে না রাখলেও চলবে, এগুলো আমরা ইউজ করি। এবার আসো আইসিএফ বের করার ওয়ে কি? আইসিএফ বের করার ওয়ে হচ্ছে আমরা চাইলে টোটাল বডি ওয়াটার বের করব, সেখান থেকে ইসিএফ বাদ দিয়ে দিব, আমার বের হয়ে যাবে কে? আইসিএফ। ঠিক আছে, এবার আসো প্লাজমা ভলিউম। প্লাজমা ভলিউমটা খুবই গুরুত্বপূর্ণ। আমার এটা কেন জানি বারবার ভুল হতো, তো আমি মনে রাখতাম কি দিয়ে? প্যাড দিয়ে। প্যাড মানে কি? পি দিয়ে হচ্ছে প্লাজমা ভলিউম, ই দিয়ে হচ্ছে ইভান্স ব্লু ডাই, ইডি মানে হচ্ছে ইভান্স ব্লু ডাই। ঠিক আছে, একটা মনে রাখো, এটাই এনাফ। সাথে আয়োডিনেটেড অ্যালবুমিন, এটা মনে রাখতে পারো যদি থাকে আর কি। একটা মনে রাখো দরকার হলে এখন, ইভান্স ব্লু ডাই। এরপর আসো ব্লাড ভলিউম বের করার ওয়ে কি? ব্লাড ভলিউম বের করার ওয়ে হচ্ছে রেডিও অ্যাক্টিভ যে ক্রোমিয়ামগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, এটাই এনাফ। এবার আসো আইসিএফ বের করার আরেকটা ওয়ে আছে। সেক্ষেত্রে দেখো ইসিএফ থেকে প্লাজমা ভলিউম বাদ দিয়ে দিলে আমার কি থাকে? আইসিএফ থাকে। ঠিক আছে, তো একটা মনে রাখলেই যথেষ্ট। সো এই হচ্ছে বডি ভলিউমগুলা, টোটাল বডি ওয়াটার বা আমাদের যে ভলিউমটা গুলো আছে সেগুলো বের করার ইন্ডিকেটর। এগুলা ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি দুইটাতেই লাগবে। এবার আসো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানবো, সংখ্যাভিত্তিক ইনফরমেশন যেগুলো হুবহু বলতে হবে। দেখো ইসিএফ এ কিছু ক্যাটায়ন থাকে, এই মেইন ক্যাটায়নগুলো আমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। যেমন দেখো খুব ভালো করে খেয়াল করো, সোডিয়াম কতটুকু থাকে? 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার অথবা মিলিমোল পার লিটার। একক বলতেই হবে, মিলি ইকুইভ্যালেন্ট অথবা মিলিমোল পার লিটার। এবার আসো ক্যালসিয়াম কতটুকু থাকে? 2.1 থেকে 2.6 মিলিমোল পার লিটার। ঠিক আছে, এরপরে ক্যালসিয়ামের আরো কয়েকটা ভ্যালু আছে, 9 থেকে 11। এগুলা একটু পরে দেখবা, আমরা এখন না, এগুলো আমরা যখন ওই পড়বো, এন্ডোক্রাইন পড়বো, সেখানে দেখে নিব। আচ্ছা, পটাশিয়াম কতটুকু দরকার হয়? পটাশিয়াম হচ্ছে 3.5 থেকে 5 মিলিমোল পার লিটার। মানে ইসিএফ এ কতটুকু থাকতে হবে? 3.5 থেকে 5। পটাশিয়ামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এটা পটাশিয়াম লেভেল যদি কমে যায় অথবা বেড়ে যায়, সাথে সাথে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। সো পটাশিয়াম লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ইসিএফ এর পটাশিয়াম লেভেল খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো ইসিএফ এ আর কি থাকে? ক্লোরাইড কত? 95 থেকে 106 অথবা 98 থেকে 108 মিলিমোল পার লিটার বা মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। বাইকার্বনেট খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, 24 থেকে 28 অথবা 22 থেকে 29 মিলিমোল পার লিটার। ঠিক আছে, এবার আসো ক্যাটায়ন শেষ। কোথাকার ক্যাটায়ন শেষ? ইসিএফ এর ক্যাটায়ন শেষ, ইসিএফ এর অ্যানায়ন শেষ। এবার আসো আমরা আইসিএফ এর ক্যাটায়ন আর অ্যানায়ন সম্পর্কে জানবো। তো এই ক্ষেত্রে দেখো পটাশিয়ামটা জানতে হবে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এই তিনটা ক্যাটায়নই জানতে হবে। পটাশিয়াম কত থাকে? 135 থেকে 142 মিলিমোল পার লিটার, ম্যাগনেসিয়াম থাকে 20 থেকে 30, সোডিয়াম থাকে 10 থেকে 14 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর এখানে তুমি জাস্ট এটাতে জানলে হচ্ছে ফসফেটটা, সেটা কত? 50 থেকে 60 মিলিমোল পার লিটার। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো ভুল করা যাবে না। সাথে আইসিএফ এ প্রোটিন কতটুকু থাকে সেটা একটু জেনে নিও। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার আসো সেরাম ইলেকট্রোলাইট সম্পর্কে জানতে হবে। মানে আমাদের সেরামে, প্লাজমাতে তো সেরাম থাকে, তো ওই বা আমাদের ব্লাডে তো সেরাম থাকে, ওই সেরামের মধ্যে আমরা যে ইলেকট্রোলাইট পাই, ইলেকট্রোলাইট মানে এই আয়নগুলা, ওখানে কি কি আয়নগুলো থাকে এবং সেগুলো নর্মাল ভ্যালু আমাদের থেকে জিজ্ঞেস করবে। ইম্পর্টেন্ট গুলো জিজ্ঞেস করবে। দেখো সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এই চারটাই জিজ্ঞেস করবে। ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। ঠিক আছে, এখন দেখো সোডিয়াম কতটুকু থাকে অলরেডি তুমি জানো, 135 থেকে 145। পটাশিয়াম 3.5 থেকে 5, ক্লোরাইড 95 থেকে 106, আর বাইকার্বনেট 22 থেকে 28। সো এগুলো তোমার থেকে পারতেই হবে। এবার আসো ইসিএফ এবং আইসিএফ এর ডিফারেন্সটা একটু দেখে নিই, এটা দেখে নিলে আমাদের ক্লাস শেষ। দেখো ইসিএফ অবভিয়াসলি আমাদের সেলের মধ্যে থাকে, অবভিয়াসলি এটা সেলের বাইরে থাকে, আউটসাইড অফ দ্য সেল। আর আইসিএফ কোথায় থাকে? ইনসাইড অফ দ্য সেল, সেলের ভেতরে থাকে। ইসিএফ এর মেইন কন্টেন্ট কি? সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড এবং বাইকার্বনেট। সোডিয়াম ক্লোরাইড, আর হচ্ছে এখানে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম আর
বাইকার্বনেট, ঠিক আছে? এরকম করে মনে রাখো। আর আইসিএফ এর মেইন কন্টেন্ট কি? পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, ঠিক আছে? আর কোথায় প্রোটিন বেশি থাকে, কোথায় কম থাকে? একটা মনে রাখো, ইসিএফ এ প্রোটিন কম থাকে, আইসিএফ এ প্রোটিন বেশি থাকে, যেকোনো একটা মনে রাখো, তাহলে হয়ে যাচ্ছে। এবার আসো, ইসিএফ এর পরিমাণ কত আমি জানি, আইসিএফ এর পরিমাণটাও আমি জানি। এখন দেখো মেইন হচ্ছে এটা, কোনটার কাজ কি? দেখো ইসিএফ মেইনলি আমাদের কি করবে, সেলগুলোকে কি দিবে? দুইটা জিনিস দিবে, একটা হচ্ছে আয়ন আর একটা হচ্ছে নিউট্রিয়েন্টস। এই আয়ন এবং নিউট্রিয়েন্টের মাধ্যমে একটা সেল তার সেলুলার লাইফটা মেনটেন করতে পারবে। তাহলে ইসিএফ এর কাজ হচ্ছে কি প্রোভাইড করা? আয়ন এবং নিউট্রিয়েন্ট। আর আইসিএফ এর কাজ কি? এটা হচ্ছে একটা এসেনশিয়াল ফ্লুইড মিডিয়া হিসেবে কাজ করবে, এবং এটা অবভিয়াসলি কেমিক্যাল রিয়াকশনগুলা এই এসেনশিয়াল ফ্লুইড মিডিয়ার মাধ্যমেই হয়ে থাকবে। মানে আইসিএফ এ যতগুলো কেমিক্যাল রিয়াকশন হয় সেগুলো এই এসেনশিয়াল ফ্লুইড মিডিয়ার মধ্যেই হয়ে থাকে, ঠিক আছে? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং পিএইচ, এইগুলো সম্পর্কে তোমাকে জানতেই হবে। কার্বন ডাইঅক্সাইড দুইটাতে কত থাকে, অক্সিজেন দুইটাতে কত থাকে, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। সবচেয়ে বেশি জোর দিব আমি এটাতে, পিএইচটাতে। পিএইচ ইসিএফ এ কতটুকু থাকে? 7.4। আইসিএফ এ পিএইচ কত? 7। এটা আমাদেরকে জানতে হবে। সো এই ডিফারেন্সগুলো তোমাদের মুখস্থের বিষয়। সো এগুলো আশা করি তোমরা মুখস্থ করে নিবা।